বাংলাদেশে যেমন টেকনাফ থেকে তেঁতুলিয়া পশ্চিমবঙ্গের এক মাথা থেকে আরেক মাথায় সাইক্লিং করছি। মালয়েশিয়াতে আপনার মোটামুটি 8-10 দিনের একটা সাইক্লিং প্ল্যান ছিল। ঢাকা থেকে সেন্ট মার্টিন নৌকায় যাওয়া হয়েছে। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি বিআরএস টাইমসের ভ্রমণ বিষয়ক আয়োজন ট্রাভেল টেলস পডকাস্টে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মাশফুল হাসান টনি এবং আমার সঙ্গে রয়েছেন শরীফুল ইসলাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কেমন চলছে সবকিছু? মোটামুটি ভালোই, চাকরি টাকরি নিয়ে আর সবকিছু চলছে। ভ্রমণ কি করা হচ্ছে? এখন একটু কমে গেছে। আচ্ছা, মানে চাকরি সংসার সবকিছু মিলে কিন্তু আগে বেশি হইতো, এখনো হয় টুকটাক। আচ্ছা, একটু কমে গেছে। সো আমি জানি যে আপনি আসলে অনেক আগে থেকে ভ্রমণ করছেন, বাট আমি আমার দর্শকদের জন্য শুনতে চাই যে আপনারা আসলে এই ভ্রমণের নেশা যদি বলি, বা ভ্রমণটা আসলে কোন সময় থেকে শুরু করেছিলেন? আচ্ছা, এইটা আসলে একটু মানে অনেক পিছনেই যেতে হবে। ধরেন আমার কাজের কারণে আর কি প্রথমে আমি একটা সাইকেল কিনছিলাম। আচ্ছা, সাইকেল কিনছিলাম, তো ওইটা আমরা বিভিন্ন জায়গায়, মানে ঢাকা শহর তো জ্যাম একটা বড় সমস্যা। এটা ভাই কোন সময়টাতে? এটা ধরেন 2007-এ আমি প্রথম 6-7-এর দিকে প্রথম সাইকেল কিনেছিলাম। তো আমার কর্মসূত্রের কারণে আমার বিভিন্ন পত্রিকা, অফিস, টিভি চ্যানেলগুলোতে আমার মাঝে মানে প্রায় প্রতি সপ্তাহে আপনার 1-2বার করে প্রেস রিলিজ দিতে যাইতে। আচ্ছা, ঠিক আছে। তো তখন প্রথম হলো কাছে তখন সাইকেল ছিল না, তখন হলো আমি বাসে বা রিক্সায় করতাম। তখন দেখা যেত আপনার সময় অনেক বেশি লাগতো, তারপর খরচ একটা ছিল। তো এরপর আমার মাথার মধ্যে আসছিল যে একটা সাইকেল কিনি, সাইকেল নিয়ে যদি আমি এটাতে আমার সময়টাও বাঁচলো, আপনার খরচ অনেক বেঁচে যায় আর কি। ঠিক আছে, তো ওই কারণে মূলত প্রথম সাইকেল কেনা। আচ্ছা, তো কিনে ওই সাইকেল দিয়ে আমি মোটামুটি ঘোরাফেরা করতাম বা ঢাকা শহরে জিনিসপত্রগুলো দিতাম। আর আরেকটা এখানে পেছনে আসার পেছনে আরেকটা কারণ হলো আমার কাজের কারণে আমার প্রায় আজিজ মার্কেটে যাওয়া হতো। আচ্ছা, তখন ধরেন আজিজ মার্কেটে এখানে এত কাপড়ের দোকান ছিল না, তখন ধরেন বইপত্রের দোকানে বেশি ছিল। আমি যেহেতু প্রকাশনায় কাজ করি বেশি, তো ওই বইয়ের কারণে আর কি আমার যেতে হতো। তো ওইখানে আপনার নিত্য উপহার নামে একটা টি শার্টের দোকান ছিল, এখনো আছে। তো ওইখানে একটা টি শার্ট আমি কিনেছিলাম, ওই টি শার্টের মধ্যে লেখা ছিল ধ্রুব এসে ডিজাইন করা, আমি পরে জানতে পারছি। ওটা দেখা হয় না, চক্ষু মেলিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া, এরকম একটা লাইন ছিল। ঠিক আছে, তো ওই লাইনটা দেখেই আসলে আমার মূলত মানে আমি ইন্সপায়ার হয়েছে বলা যায় কি, যে না ঠিক আছে আমি বাংলাদেশ দেখতে বেরোবো আর কি। তো ওখানে যে টেকনাফ তেঁতুলিয়া ছিল, তো ওইখান থেকে আর কেমন মনে আসছে যে আমি টেকনাফ তেঁতুলিয়াটা করি, এবং সাইকেল আছে, আমি সাইকেল নিয়ে একটু চেষ্টা করে দেখি আর কি কেমন হয়। তো এর মাঝখানে ওইটা চিন্তা ভাবনা করতেছিলাম। এর মাঝখানে আমার সব পরিচয় হয়েছে আপনার মনা ভাইয়ের সঙ্গে, রবিউল হাসান খান মনা, ভ্রমণ বাংলাদেশের। তো উনি হলো আমাদের অফিসে ফটোগ্রাফি কোর্স করতে আসছিল আর কি। আচ্ছা, তো উনি আমার সাইকেল দেখে বলতেছিল যে আমার তো এরকম একটা সাইকেল ছিল, আমি 98-এ তেঁতুলিয়া থেকে টেকনাফ সাইক্লিং করছিলাম আর কি। 98-এ, ঠিক আছে। তো তখন হলো 98-এ উনি ইন্টারে পড়ে। তখন আমি বলছি আমিও তো এরকম প্ল্যান করতেছি। ঠিক আছে, তখন বলছে আপনি আমার একটু সহযোগিতা করেন, রুট প্ল্যান দেন, কীভাবে কী করবো, আমি তো মানে কিছু বুঝতেছি না। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমিও যাবো আপনার সাথে। ঠিক আছে, তো ওইখান থেকে আমরা 7-এর দিকে প্ল্যান করলাম, 8-এ হলো যে আমরা বের হইলাম ফেব্রুয়ারি মার্চের দিকে। আচ্ছা, ঠিক আছে। আমি আর মনো ভাই তখন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া থেকে শুরু করলাম, টেকনাফে যে শেষ করলাম। সবাই টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া শেষ করে, তো ওই জায়গা থেকে প্ল্যান। তো ওইখান থেকে আসলে মূলত আমার মানে ভ্রমণে শুরু আর কি। এর মাঝখানে ধরেন ওখানে যে ফটোগ্রাফি যে কোর্স করতো, ওইখানে আপনার এই আসছিল মির্জা সুমরার বাবু ভাই। বাবু ভাই আবার আমাদের ফটোগ্রাফির কোর্সে ইনস্ট্রাক্টর ছিল। ঠিক আছে, তো আমি যখন টেকনাফ তেঁতুলিয়া করি, মানে আমি আর মনো ভাই, তখন বাবু ভাই আবার সার্চ অ্যান্ড রেস্কিউ কোর্স করার জন্য ইন্ডিয়াতে। আচ্ছা, ঠিক আছে। তো তখন বাবু ভাইয়ের কথা শুনতে পারছি, ওনারা এই তখন আর কি ভ্রমণ বাংলাদেশ বা অ্যাডভেঞ্চারের গ্রুপের সঙ্গে আমার পরিচয়। এবং ওই টেকনাফ তেঁতুলিয়া যখন করলাম, তখন আমার মানে 8-9 দিন লাগছে, তো আমার মন ভরে নেই আর কি। যে মনে হচ্ছে যে না, এত অল্প সময় শেষ হয়ে গেল, আমার আসলে লং টাইম ধরে করবো এবং পুরো বাংলাদেশ আমি দেখতে চাই। তখন আমার টেকনাফ তেঁতুলিয়া মানে মনে করেন অনেক বাংলাদেশ, আসলে তো এটা কিছুই না, আপনি নিজেও যেহেতু মানে গেছেন দেখছেন। তো এরপরে আর কি ওইখান থেকে আমার মাথার মধ্যে প্রথম আইডিয়াটা আসে যে আমি 64 জেলা ঘুরতে যাবো। আচ্ছা, ঠিক আছে। তো এখন 64 জেলা ঘুরতে, তখন তো মনা ভাইয়ের সাথে ছিল, একা যাওয়ার জন্য এরকম মানে একটু সাহস করতে পারতেছিলাম, যে আরেকজন সঙ্গীর জন্য আমি মোটামুটি 2 বছর আমার অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো সঙ্গী পাচ্ছিলাম না, পরে ঠিক করলাম যে ঠিক আছে, কাউকে যখন পাচ্ছি না, আমি একাই বের হয়ে যাবো। তো 64 জেলার ট্যুরের শুরুটা আসলে এভাবে আর কি, মানে শুরু আগে তো 64 জেলার ট্যুরতে আমি বের হয়ে গেলাম। ঠিক আছে, এই হলো যা আপনার
কাহিনী। এই যে 64 জেলা করলেন, বাট প্রথমে টেকনাফ তেঁতুলিয়া দিয়ে আপনার জার্নিটা শুরু হলো, তখন আপনার একটা ক্ষুধা বেড়ে গেল না, আমার আরো দেখতে হবে, পুরো দেশটা দেখতে হবে। সো আমি যদি এই জার্নিতেই একটু আসি, যে 64 জেলা আপনি যেহেতু ঘুরেছেন সাইকেলে, সো এই অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু জানতে চাই, কেমন ছিল বাংলাদেশ? ওভারঅল তো বাংলাদেশ মানে ভালো, সুন্দর, ঠিক আছে, এটা তো অপেক্ষা রাখে না। এবং এক এক এলাকায় এক এক রকম, ধরেন উত্তরের দিকে একরকম, দক্ষিণের দিকে একরকম, বরিশালের দিকে গেলে আপনার ধরেন নদী নালা খালবিল এগুলো অনেক বেশি, তারপর আপনার পার্বত্য অঞ্চলের দিকে পাহাড় বেশি, আর উত্তরবঙ্গের দিকে ধরেন আপনার দুধ করা মাঠ বেশি, ঠিক আছে, এরকম। আর প্রকৃতির কথা যদি বলেন, তাহলে প্রথমে টেকনাফ তেঁতুলিয়া যখন আমি করি, তখন আসলে আমার ধরেন প্রকৃতির কথাই বেশি মাথায় ছিল, যে আমি বাংলাদেশটা দেখতে চাই, ঠিক আছে। তো এর মাঝখানে এই 2 বছরের মধ্যে ধরেন ওই টেকনাফ তেঁতুলিয়া ট্যুরের সময় মনাবাই প্রেস রিলিজের মধ্যে রামনাথ বিশ্বাস নামে একজনের কথা লিখছিলেন, যে রামনাথ বিশ্বাস আমাদের বাংলাদেশের লোক, সে 1934 সালে বিশ্ব ভ্রমণে বেরিয়েছিল সাইকেল নিয়ে, ঠিক আছে। তখন হলো উনার নামটা যখন পাই, তখন হলো আপনার, আমি যেহেতু বই পড়তে পছন্দ করি, তো আপনার ওই রামনাথ বিশ্বাসকে এই নিয়ে ধরেন আমি একটু পড়াশোনা শুরু করলাম বা করলাম। তো রামনাথ বিশ্বাসকে যখন পড়লাম, তখন দেখলাম আসলে ভ্রমণ বিষয়টা আসলে শুধুমাত্র কিলোমিটার গণা না, যে এতদিন ঘুরলাম বা এত কিলোমিটার চালাইলাম, বিষয়টা এরকম না। এর চেয়ে তার অনেক মানে গভীরে যাইতে হয় আর কি। যে উনি ধরেন মানে মানুষের সঙ্গে কথা বলতো, বা এই প্রকৃতি তো আছেই, তো ওই সব কিছু মিলে আসলে আমার প্রধান আগ্রহের মানে আইসা দাঁড়ায় হলো মানুষ। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কেন ভ্রমণ করতে যান, আমি বলি মানুষ দেখতে যাই, ঠিক আছে। মানুষের সঙ্গে আমি গল্প করতে পছন্দ করি, মানে নতুন নতুন মানুষের সঙ্গে আর কি গল্প করতে, তারা কীভাবে চিন্তা করে, এই হলো যায় বিষয় আর কি। তো 64 জেলা ঘুরতে যা মানে ভ্রমণ তো সবসময় আনন্দের, কিন্তু সবচাইতে হলো আপনার বের হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে জার্নিটা, এইটা হলো সবচেয়ে কষ্ট। প্ল্যান করা, কবে বের হবো, নানা রকম পিছুটান থাকে, তারপর টাকা পয়সা জোগাড় করা, এই অভিজ্ঞতা কষ্টকর। এবং একবার বের হয়ে গেলে আসলে এরপর আর কোনো চিন্তা থাকে না। এরপর তো এক সময় ভ্রমণ শেষ হবে, এবং পথে নানা রকম অভিজ্ঞতা হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তো এরকম মানে ভালো মন্দ সব রকম অভিজ্ঞতাই আছে। সাইকেল নিয়ে বের হলে ধরেন আপনার সাইকেলে সমস্যা হতে পারে, যেহেতু আমি সাইকেল নিজেই ঠিকঠাক করি, এবং আমি চেষ্টা করতাম, যেহেতু মানুষ আমার আগ্রহের ছিল, আমি চেষ্টা করছি ধরেন মানুষের বাসা বাড়িতে থাকতে সবসময়, বেশিরভাগ সময় আর কি। ধরেন আমার 2 মাসের মধ্যে দেখা গেছে আমি হয়তো 15-20 দিন হোটেলে ছিলাম বা ডাক বাংলোতে ছিলাম, বেশিরভাগই ছিলাম মানুষের বাসাতে। আচ্ছা, তো মানুষের বাসাতে থাকতে যেটা আপনার 2টা সুবিধা হয়, একটা হলো ধরেন থাকার কারণে আপনার ধরেন খাওয়া খরচ এরকম লাগে না, এটা একটা সুবিধা, খরচ কমে যায়, ঠিক আছে। আরেকটা হলো ধরেন ওই এলাকার মানুষগুলা, ওই এলাকার কালচার সম্বন্ধে অনেক কিছু জানা যায়, কে কিভাবে করতেছে, তাদের খাদ্যাভ্যাসগুলো জানা যায়, এবং তাদের ভাষা অন্যরকম আর কি। ধরেন আমি প্রতিদিন ধরেন 70 কিলোমিটার 80 কিলোমিটার সাইকেল চালাচ্ছি, এবং প্রতিদিন হলো ভাষা পাল্টাচ্ছে। এই যে ভাষা যে পাল্টাচ্ছে, এইটা কিন্তু খুবই মানে আমার কাছে ইন্টারেস্টিং লাগে, ঠিক আছে। ধরেন আজকে একরকম ভাষায় কথা বলতেছি, কালকে আরেক রকম ভাষায় কথা বলতেছি, টোন একরকম। এবং ধরেন আমরা যে ঢাকার বাইরে থেকে গেলে, তারা ধরেন আপনার চেষ্টা করে একটু শহরের ভাষায় কথা বলতে, এবং ওই গ্রামের ভাষা এবং শহরের ভাষা মিক্সড করে এমন একটা ভাষা হয়, এটা খুব শুনতে মজা লাগে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আমি খুবই মানে এনজয় করতাম আর কি। এবং ধরেন আমি এত দূর থেকে আসছি ঢাকা থেকে, এবং সাইকেল নিয়ে ঘুরতে আসছি, এটা লোকজনের কাছে ধরেন আপনার অন্যরকম একটা বিষয়। তো তারা ধরেন আলাদাভাবে আমাকে ট্রিট করতো আর কি, ঠিক আছে। যে তখন হোটেলে খাইতে বসছি, 100 টাকার বিল আসছে, অনেক হোটেলে ধরেন বিল নিতেছে না, হ্যাঁ এরকম আর কি। তারপর অনেকে ধরেন অর্ধেক বিল নিতেছে। আবার ধরেন খাচ্ছি, পাশে এক লোক বসে আছে, সে খাওয়ার সময় নানা রকম কথাবার্তা হয়। এবং যেহেতু বাইরে থেকে যাই, ঢাকা শহরে হয়তো আপনি হাঁটলে কেউ কাউরে কিছু জিজ্ঞেস করে না, পাশের ফ্ল্যাটেও আপনি জানেন না কে থাকে, ঠিক আছে। কিন্তু ওইখানে কিন্তু গ্রামে কিন্তু এটা হয় না। গ্রামের দিকে বা শহরে বাইরে আপনি জিজ্ঞেস করেন কোথেকে আসছেন, কি কারণে আসছেন। তো এই যে দেশ দেখতে বেরোইছি, এটা বলা, এবং তাদের এলাকায় গেছি, তো এইটা তাদের জন্য একটা আর কি, ঠিক আছে আমাদের একটা মেহমান আসছে, তার যেন কোনো ক্ষতি না হয় বা না হয়, সে যেন যে গল্পটা করতে পারে যে একটা এই এলাকার মানুষ ভালো, ওইসব চিন্তা করে তারা ধরেন আপনার যে ট্রিটটা করতো, এটা আমি খুবই এনজয় করতাম। ধরেন এই যে এটা একটা নেশার মতো আর কি, যে ধরেন ঢাকা শহরে এরকম ভালো লাগে না যে আমি কয়েকদিন পর পরে ধরেন বেরিয়ে যেতে চাই আর কি, ঠিক আছে। তো ওভারঅল ভ্রমণ অভিজ্ঞতা যে বলেন এইরকম। আবার ধরেন যদি ভাগ করতে বলেন, তাহলে ধরেন শহরের দিকের লোকজন একরকম কথাবার্তা বলে, একরকম চিন্তা ভাবনা, গ্রামের দিকের লোকজন আরেক রকম। যেহেতু আমি তো মফস্বল শহরেও কিন্তু একটু চেঞ্জ থাকে এদের কথাবার্তার মধ্যে। আবার বড় শহরগুলোতে আরেক রকম,
ঢাকা শহর, চট্টগ্রাম, সিলেট এগুলোতে ধরেন আরেক রকম ইয়া করেন। এটাও ধরেন অন্যরকম, উত্তরবঙ্গে একরকম, দক্ষিণে আরেক রকম, ঠিক আছে। মানে পার্থক্য এইভাবে যদি বুঝি, কারণ শিক্ষিত মানুষ ধরেন শহরের দিকে বেশি, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে আমার অভিজ্ঞতা আর কি, এদের মধ্যে ধরেন নানা রকম কুটিলতা বেশি বলতে এটার কারণও আছে, কারণ শহরের লোকজন তো আসে তো নানা রকম জায়গা থেকে সার্ভাইভ করার জন্য, বিভিন্ন জায়গা থেকে, এবং তারা এখানে আসে সার্ভাইভ করে টিকে থাকার জন্য, এবং তারা সবসময় সবাই সন্দেহ করে, ঠিক আছে, এবং তারা ওই সহজ কথা সহজে বলতে পারে না। ধরেন আমি একটা জায়গায় যাব, ওরা বলে যে ওইদিকে যান, অত সে কিন্তু চেনে না, এটা কিন্তু তারা বলে যে ওইদিকে যান, এত দূরে গেলে পাবেন, এরকম একটা বিষয়। কিন্তু গ্রামের দিকে এটা হয় না, এটা মূল চিনে, আবার না চিনলে বলাতে যে আমি চিনি না, এটা আমার অভিজ্ঞতা, ভালো খারাপ সব দিকে আছে। তো এই বিষয়গুলো না আমার খুবই, মানে এই বিষয়গুলোর জন্য আমি বেশি বেশি যাই আর কি, ঠিক আছে। এবং নানা রকম আরো ছোট ছোট গল্প আছে যেগুলো ধরেন বললে আপনার মানে বুঝা যাবে আর কি যে কেমন লাগে। যেমন বরিশালের দিকে আমি একজন মহিলাকে পাইছিলাম, এটা গুয়ারেখা নামে একটা জায়গা, ঠিক আছে। মহিলার বয়স ধরেন আপনার 80 বা এরকম হবে, তখন কিছুদিন পর মারা যাবে এরকম অবস্থা আর কি। তো ওনার সঙ্গে আমার কথা হইতেছিল, রাস্তার পাশে বসে আছে, তো ওনার সাথে কথা হইতেছে, জিজ্ঞেস করতেছে কোত্থেকে আসছেন, আমার চোখে দেখে না। তো উনি আমার বলতেছিল যে আমি বললাম ঢাকা থেকে আসছি, তখন বলে আচ্ছা বলছি ঢাকা শহর থেকে আসছেন, শহর থেকে বলতে থাকি। তো ওনার কাছে শহর মানে হলো বরিশাল শহর। আমি যখন বুঝতে পারছি বরিশাল, আমি বলছি বরিশাল শহর না, আমি ঢাকা শহর থেকে আসছি। না সরি, ওনার কাছে শহর মানে জেলা শহর না, থানা শহর যেটা, ওইটা স্বরূপকাঠি যেটা, ওইটা হলো তার শহর আর কি, ঠিক আছে। আমি বলছি না আমি ঢাকা শহর থেকে আসছি, তখন বলছি ও বুঝছি বরিশাল থেকে আসছেন, এরকম। তো ওনার সাথে কথাবার্তা বলে বুঝলাম যে উনি আসলে নদীর এই পার থেকে ওই পারে যায়নি কখনো। আচ্ছা, এই যে তার জীবনের জার্নিটা 70-80 বছর শেষ করে দিল, অথচ উনি ওনার নিজের ইউনিয়নের বাইরে যায় না কখনো। অঞ্চল ভেদে যদি বলি খুবই ছোট্ট একটা মানে খুবই একটা ছোট্ট একটা জায়গার মধ্যে এখনো এরকম মানুষ খুঁজলে পাওয়া যাবে, অনেক পাওয়া যাবে। এবং এই জিনিসগুলা সাইক্লিং বা হাঁটার জন্য বের হইলে তখন আর কি আপনার পাওয়া যায় আর ঠিক আছে, রিমোট এলাকায় গেলে আর কি। কিন্তু আমরা যে অর্থে মানে ভ্রমণ মনে করি যে পর্যটন এরিয়া, কক্সবাজার, কুয়াকাটা, সেন্ট মার্টিন, এইগুলোতে যে একটু প্রকৃতি দেখতে পারবেন আপনি, কিন্তু আমার যে আগ্রহের বিষয় মানুষ, এই জিনিসটা আসলে দেখতে হলে আসলে ওইভাবেই যেতে হবে, ঠিক আছে। এই হলো যে মজার অনেক অভিজ্ঞতাই আপনার হয়েছে আপনি যখন ওই সাইক্লিং অভিযানটা করেছেন। সো কোনো বিড়ম্বনায় পড়তে হয়েছে কিনা আপনার ওই সময়টাতে? কোনো কিছু নষ্ট হওয়া, এটা একটা বিষয়। আর নষ্ট হতে আমি নিজেই টুকটাক মানে বেসিক কাজগুলো ঠিক করতে পারি। আমার এখানে যে ছেলেটা কাজ করতো জিগাতলে, আলামিন নামে একটা ছেলে ছিল, ওর কাছ থেকে ধরেন আমি প্রায় 2 সপ্তাহের মতো আমি নিজে বসে বসে কাজগুলো, রিপেয়ারের কাজগুলো শিখে নিয়েছিলাম, বেসিক কাজগুলো আর কি। খুব জটিল হইলে পারতাম না, কিন্তু এখন অনেক জটিল কাজও পারি আর কি, যেহেতু এখন অভিজ্ঞতা অনেক হয়েছে আর কি। তো ওই রকম সমস্যা খুব একটা হয় নাই, কিন্তু আপনার একবার হয়েছিল আমরা যে সাইকেলগুলো চালাই এগুলো ধরেন আপনার শহরের বাইরে এখন হয়তো পাওয়া যায়, কিন্তু সেই 2008 বা 10-এর দিকে খুব কঠিন ছিল আর কি, ঠিক আছে। ধরেন টায়ার, ধরেন চিকন চাকা টাইম যে রোড বাইক চালাইতাম, ওই টায়ার পাওয়া যেত না, এরকম একটা ছিল। কিন্তু আমি এক্সট্রা নিয়ে যেতাম, ঠিক আছে, ধরেন 3টা টিউব নিয়ে যেতাম, 2টা টায়ার নিয়ে গেছিলাম, এরকম হয়েছে। কিন্তু আমার এমন হয়েছে লালমনিরহাটে একই দিনে আমার 2টা টায়ার বাস্ট হয়েছিল, একই দিনে, নতুন ও পুরনো, ঠিক আছে, 2টা একসঙ্গে। এটা খুবই কপাল খারাপ আর কপাল খারাপ। তো 2টা জন বাসতে, তখন আমি কি করব কিছু বুঝতে পারতেছিলাম। তখন ওই মনা ভাইকে ফোন দিলাম যে ভাই এরকম একটা অবস্থা, তো আমার তো ট্যুর বন্ধ হয়ে যাবে এরকম না হলে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, আপনি চিন্তা করেন, আপনি শহরে লালমনিরহাট যান। লালমনিরহাট শহর আমার 15 কিলোমিটার দূরে ছিল, ওই 15 কিলোমিটার আমি হেঁটে গেছি, মানে সাইকেল বাদ দিয়ে 3 ঘন্টা লাগছে হেঁটে যাই, ঠিক আছে। যাইয়া বলছে আপনি ওখানে থাকবেন 2 দিন, আচ্ছা ঠিক আছে, আমি কুরিয়ার করে পাঠাই দিচ্ছি মানে বংশাল থেকে, ঠিক আছে। তো এইরকম বিড়ম্বনা হয়েছে। যদি অঞ্চল ভেদে বলি, যে আপনি একটা অঞ্চলে গিয়েছেন, সেখানকার কোনো মানুষের মাধ্যমে বিব্রতকর অবস্থা এখনো পর্যন্ত এরকম হয় নাই। টুকটাক মানে 2-একটা হয়েছে, যেমন ধরেন আপনার কুমিল্লার দিকে যাচ্ছিলাম, তখন ধরেন কুমিল্লা থেকে 14 গ্রামের দূরত্ব ধরেন 20-25 কিলোমিটার, ঠিক আছে। কুমিল্লাতে সন্ধ্যা হয়ে গেছিল, তখন আমি চিন্তা করতেছিলাম যে আর যদি 20 কিলোমিটার আগায় যায় তাহলে আমরা একটু আগায় থাকলো আর এই রাস্তাটা, ঠিক আছে। কুমিল্লা শহর আমরা না থেকে, কারণ শহর ভালো লাগে না এরকম আর কি, আমরা একটু শহর থেকে একটু দূরেই থাকতে চাই। তো ওইখানে এক ছেলেকে জিজ্ঞেস করতেছিলাম 14 গ্রামে থাকার ব্যবস্থা আছে কিনা, তো উনি বলছে হ্যাঁ থাকার ব্যবস্থা আছে, কনফিডেন্টলি বলছে হোটেল আছে আর কি। তো মনে হয় আমার সাথে ছিল আর কি। তখন আমরা গেলাম 14 গ্রাম,
তো যা দেখে ওনার কোনো হোটেল নাই, ঠিক আছে। তো যেই ছেলেটা বলছে সে তো ইউনিভার্সিটিতে পড়ে, এরকম একটা ছেলে, মানে কথাবার্তা শুনে মনে হয়েছে আর কি। তো সে বলতে পারতো যে আমি জানি না, ঠিক আছে, কিন্তু এখানে যে আমরা বিপদে পড়ছি তখন রাতের বাজে 8টা, আচ্ছা, ঠিক আছে, মানে অন্য জায়গায় যে মুভ করবে তার মতো কোনো পরিস্থিতি ছিল না আর কি। আর তখন ধরেন আমরা তাবু নিয়েও যাইনি, আচ্ছা আচ্ছা, পরে তো আমরা তাবু স্লিপিং ব্যাগ সবকিছু নিয়েই যেতাম। হ্যাঁ, তখন আমরা কি করবো, তখন আপনার আশেপাশে লোকজন জিজ্ঞেস করে বলছে ভাই এখানে একটা ডাক বাংলো আছে, আচ্ছা, আপনি ইউনের সঙ্গে কথাবার্তা বলে অনুমতি নিয়ে আসেন, তাহলে এটা হইতে পারে। প্রথমে আমরা ডাক বাংলোতে গেলাম, তো ইউনে তো ডাক বাংলোতে থাকে না, সে তো তার বাসভবনে থাকে। তখন কেয়ারটেকার বলছে আমার তো অনুমতি নেই, আপনি হয়তো অনুমতি নিয়ে আসেন তাইলে হইতে পারবো। কিন্তু এরকম ধরেন আরেকটা সমস্যা যে কথা বলতে, এটা হলো আপনারা নীলফামারীতে, নীলফামারীতে আপনার তিস্তা বেড়াতে যাওয়ার সময় ওই দিন আমার সাইকেলের ঝামেলা হইলো, সাইকেল ঠিকঠাক করাইতে আপনার মোটামুটি আমার 1.5-2 ঘন্টা চলে গেছে আর কি। তাই আমি ভাবছিলাম নীলফামারীতে যা থাকবো, কিন্তু তিস্তা ব্যারেজে যাওয়ার পর ধরেন আপনার রাত হয়ে গেছে মোটামুটি। তো ওইখান থেকে আবার নীলফামারী প্রায় 30 কিলোমিটার বা এরকম হবে আর কি। তো ওইখানে হলো আপনার দেখুন তিস্তা ব্যারেজে একটা বাংলো আছে আর কি। তো ওইখানে যে আমি কেয়ারটেকারকে বললাম, কেয়ারটেকার বলতে সিকিউরিটি গার্ড আছে আর কি, তারপর বললাম যে আমরা থাকার ব্যবস্থা করা যায় কিনা। আর এখন তো রাত হয়ে গেছে, আমি সন্ধ্যায় পৌঁছেছি, আমরা রাত হয়ে গেছে, আমি নীলফামারীতে গেছি, আমি বললাম যে আমি ট্যুরে বেরোইছি, করা থেকে থাকার ব্যবস্থা একটু করে দেন। তখন বলছে ভাই আমাদের তো অনুমতি নেই, আর ইয়েতে আপনার চাবিও আমাদের কাছে থাকে না, ওইটা আপনার ইঞ্জিনিয়ার আছে যে দায়িত্বে, তিস্তা ব্যারেজ তো আপনার ইঞ্জিনিয়ারের দায়িত্বে থাকে একজন। আচ্ছা, তো উনি রংপুর গেছে, রংপুর থেকে আসলে তারপরে আপনি থাকতে পারবেন, ঠিক আছে। ওনার যদি অনুমতি দেয়, তা আমার নিজের কাছে কনফিডেন্স ছিল যে না অনুমতি পাবো আর কি, ঠিক আছে। তারপর কিন্তু বসে থাকতে 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 রাত হয়ে যেতেছিল, তখন গার্ড বলতেছে আপনি খেয়ে আসেন, করে সাইকেল টাইকেল রেখে বাজার থেকে খেয়ে আসছি। আসার পর তারপরে ওখান থেকে খবর আসছে যে ওই দিন আর আসবে না, আপনার ইঞ্জিনিয়ার আসবে না। তখন রাত হয়ে গেছে, কি করব। তখন এর মাঝখানে কি করছে, ওই লোক যখন জানতে পারছে যে গার্ড যে আপনার থাকা যাবে না, তো সে তার বাসা থেকে যে মশারি টশাই নিয়ে আসছে, মশারি বিছানা এগুলো নিয়ে আসছে আর কি, আয়না বারান্দার মধ্যে একদম পেতে যে বলছে যে ভাই আপনি আমার জন্য বিপদে পড়ছেন, ইঞ্জিনিয়ার সাহেব আসলেন, আপনার কষ্ট করে আজকে রাত্রে এখানে কাটান আর কি, ঠিক আছে। তো এইরকম মানে সমস্যায় যেমন পড়ছে, তো কেউ না কেউ আসছে উদ্ধার করার জন্য, হ্যাঁ পেয়েছে। তো এটা আসলে কোনো মানে সমস্যা, তো এটা মানে ভ্রমণের পার্ট আর কি। মানে আপনি যদি অ্যাডভেঞ্চার ভ্রমণ করতে চান, মানে যেতে চান, তাহলে আপনার এটা মাথায় নিয়ে যেতে হবে, মেনে নিতে হবে। এটা কিভাবে আপনার সলভ করবেন এটা আপনার মাথায় রাখতে হবে, ইনস্ট্যান্ট বুদ্ধি দিয়ে আপনার সবকিছু ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। এবং এই কারণে ধরেন এই যে অ্যাডভেঞ্চারে যারা যায়, তারা ধরেন ফিরে এসে কর্মজীবনে বা তার ব্যক্তিগত জীবনে খুব সহজে জীবনযাপন করতে পারে, কারণ তারা তো অনেক কিছু সলভ করে আসছে। তো এখানে ব্যক্তি জীবনে যখন সমস্যাগুলো হয়, তারা এই বিষয়গুলো সলভ করতে পারে আর কি। মানে ভ্রমণে যারা মানে ভ্রমণে গেলে আর কি এই বিষয়গুলো খুবই আমাদের কাজে লাগে আর কি পরে। এবং এটার মাধ্যমে এটাও প্রমাণিত হয় যে আপনি বিপদে পড়েছেন, কেউ না কেউ আপনাকে সহযোগিতা করেছেন। আপনি 2010 সালে সম্ভবত একটা হাইকিং করেছিলেন, এবং যদি আমি বলি একটা সংগঠনের পক্ষ থেকে, ভ্রমণ বাংলাদেশের পক্ষ থেকে, এবং ওইটাই সম্ভবত কোনো একটা সংগঠনের আয়োজনে প্রথম বাংলাদেশে ক্রস কান্ট্রি হাইকিং বা টেকনাফ তেঁতুলিয়া হাইকিং ছিল। সো আমি সরাসরি ওই গল্পে চলে যেতে চাই যে ওইটার পরিকল্পনাটা কিভাবে করেছিলেন। 64 জেলা যখন মানে ঘুরতেছিলাম, তখন যখন একা একা ছিলাম, তো একা একা থাকার কারণে যেটা হয়, ধরেন নিজের সঙ্গে নিজে অনেক কথাবার্তা হয়, ঠিক আছে। মানে যারা একা ঘুরতে পছন্দ করে তারা হয়তো রিলেট করতে পারবে, মানে যারা গ্রুপ নিয়ে করে তারা হয়তো এটা বুঝতে পারবে না আর কি। তো ওই একা একা যখন আমি ঘুরতাম, তখন নানা রকম অ্যাডভেঞ্চার প্ল্যান আসতো আর কি, ঠিক আছে। মানে চলতে চলতে আসতো, আমি এটা করতে পারি, ওইটা করতে পারি। ধরেন পুরো ম্যাপটা ধরেন আমি বর্ডার ধরে ধরে পুরোটা ঘুরতে পারি, হেঁটে হোক, সাইক্লিং হোক, হ্যাঁ ওগুলো কিন্তু আমার ওই অনেক আগে প্ল্যান আসছিল আর কি। এখন হয়তো অনেকে করছে, কিন্তু তখন কিন্তু আমার প্ল্যান আসছিল, বা নতুন করে এখন অনেকে করতেছে। হ্যাঁ, এবং আমি ধরেন কিছু কিছু করছি সাইক্লিং এর, পুরো ম্যাপটাই একটা অংশ ছাড়া মোটামুটি করা হয়েছে আর কি, ঘোরা হয়েছে আর কি সাইকেল নিয়ে আর কি, ঠিক আছে। তো তখন ওর আমার মাথার মধ্যে আসছিল যে এটা মানে তেঁতুলিয়া হাঁটা যায় কি, মানে আপনি যদি চিন্তা করেন এটা একটা কারণ। আরেকটা কারণ হলো ভ্রমণ বাংলাদেশ থেকেই আপনার বীজ ধরে আপনার টেকনাফ থেকে কক্সবাজার 100 কিলোমিটার যে সমুদ্র হাঁটে, ওরা এখনো হাঁটে, প্রতি বছর একবার করে হাঁটে। তো ওইটা হলো হাঁটা হয়েছিল, ওইটা আমরা ভ্রমণ বাংলাদেশের প্রথম 100 কিলোমিটার যে হাঁটা, ওইটাতে আবার আমি ছিলাম। এটা কত সালের? এটা ছিল খুব সম্ভবত 2010-এই হবে, 10 বা 9 হবে আর কি, ঠিক আছে, 9-10 এরকম একটা হবে। তো ওইখান থেকে আর কি মাথার মধ্যে আসছিল, তো ওইটাই হলো মাথা আসার কারণ ওইখান থেকে আমরা তেঁতুলিয়া করেছিলাম। এবং ধরুন ওইখানে আবার আমি একা ছিলাম না, আমার সঙ্গে এক বন্ধু ছিল, ইস্তিয়াক আরেফিন।
তো আমরা 2 জন করেছিলাম। আমরা আবার 2 জন 2 রকম মানে 2 ঘরানার লোক। ঘরানার লোক এরকম ইস্তিয়াকের পছন্দ হলো পাহাড়, আচ্ছা, আমার পছন্দ ছিল সাইক্লিং। আচ্ছা, তো দুইজনে এটাকে মানে মিলাইছে আর কি, যে দুজনে ঠিক আছে আমরা যেতে পারি। পাহাড়ের একজন মানুষ পাহাড় প্রেমী মানুষ, সাইক্লিং প্রেমী মানুষ আর কি। তো দুইজন এসে একসঙ্গে হাইকিং শুরু করলেন। এবং আমরা দুইজন আবার ওই টেকনাফ তেতুলিয়া যে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যে সরি টেকনাফ থেকে আপনার কক্সবাজার যে হাঁটাটা ওইখানে আবার ইস্তিয়াকা ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওইখানে আর ইস্তিয়াকের সঙ্গে আমার বয়সের ডিফারেন্স নাই, এরকম আমরা একই সমবয়সী, সেই কারণে এগুলো ধরেন আমাদের খুব মানে আর কি। ঠিক আছে। আর আপনি যেটা বলেন সংগঠন থেকে, এটা প্রথম কিনা আমি বলতে চাই না, ঠিক আছে, কারণ প্রথম নিয়ে তো নানা রকম ইয়ে আছে, আমি প্রথম বলতেই চাই না, ঠিক আছে, কারণ এর আগে অনেকে হয়তো ইয়ে করছে আর কি। যেমন ধরেন আমার জানা মতে মুনতাসির মামুন ইমরান, যেটা এখন যে আপনার বান ফেস্টিভ্যাল যে করে বা ওনার কাছে ক্রিয়া কারণ বাংলাদেশ থেকে বলা যায় প্রথম থেকে আপনার প্রশিক্ষণ নিয়েছেন। এটা বাবু ভাইও মনে হয় বলেছিলেন। ইমরান ভাইরা একবার টেকনাফ তেতুলিয়া হাঁটার প্ল্যান করছিল। আচ্ছা, এটা অনেক আগে, ঠিক আছে, প্ল্যান করছিল। তখন লোক আপনার উনি পুরাটা শেষ করেন, উনি আমাকে বলছিল টাঙ্গাইল পর্যন্ত আসছে, কিন্তু ওইখানে হলো আপনার ওনাদের গ্রুপটা খুব সম্ভবত টেকনাফ থেকে তেতুলিয়া করেছিল। আচ্ছা, ইভেন আমি এমনও পাইছি মানে যখন এই মানে ভ্রমণ ইয়ার সঙ্গে সবার মিশলাম, তখন ফজলুল বাড়ি নামে একজন আমি পেয়েছিলাম, সে এখন অস্ট্রেলিয়া থেকে খুব সম্ভবত, সে মনে হয় পুরো বাংলাদেশে আসছে। আচ্ছা, 64 জেলা। আচ্ছা, 64 জেলা। এবং এটা এখন না, এটা ধরেন 2000-এর আগে। আচ্ছা, ঠিক আছে, বা 90 থেকে 2000-এর মধ্যে। এবং ধরেন উনি নিয়মিত ইয়াতে কলাম লিখতো, আপনার ইত্তেফাক বা এইসব জায়গায় কলাম লিখতো। তো ওইসব জায়গায় যারা পুরনো ইয়ে আছে তারা হয়তো এটা ভালো বলতে পারবে, ওই সময়ের লোকজন আর কি। ঠিক আছে। তো অনেক কিছু আছে আর কি আমরা আসলে মানে জানি না। যেমন হ্যাঁ, 2010-এ যেমন 64 জেলা ঘুরতে পেলাম, আমি সাতক্ষীরার এক লোকরে পাইলাম, সে মানে মুক্তিযোদ্ধা। আচ্ছা, সাতক্ষীরা কলারোয়াতে সোহেল ভাই নামে একজন ছিল, মানে বড় ভাই, তার এখানে ছিলাম। তো ওনার মাধ্যমে একজনকে পাইছিলাম, যে ওনার সাথে দেখা হয়নি, কিন্তু আমি শুনছি যে উনি 64 জেলা ঘুরছে। আচ্ছা, মুক্তিযোদ্ধা। তার মানে সে ধরেন আরো আগে মানে আমার আগে ধরেন সাইদ ভাই আমি জানতাম একজন করছে, তারপরে তারও আগে লোকজন আছে আর কি। ঠিক আছে। মানে ধরেন এখন ধরেন আমরা চিন্তা করে কি ফেসবুক আসছে বলে আমরা নানা রকম ডাটা নিয়ে বা যতটুকু জানি ভাবি অতটুকুই, কিন্তু আসলে বিষয়টা এরকম না। মানে এর আগেও অনেক কিছু ঘটেছে বা অনেক কিছু যেটা আমরা আসলে জানি না, ডাটাগুলো আসলে এভাবে সংগ্রহ না। হ্যাঁ, যেমন ধরেন আমরা যখন তেতুলিয়া টেকনাফ হাঁটতেছিলাম, আমি দ্বিতীয় দিন কি তৃতীয় দিনই আমরা পাইলাম আপনার ইয়েতে তেতুলিয়াতে একজন পাইছে, এক চাচাকে পাইছে, সে এরকম মুক্তিযোদ্ধা। সে বললো আর কি যে তারা যখন যুদ্ধে গেছে তারা তখন ট্রান্সপোর্ট ব্যাপার করতো না, তারা তো প্রতিদিনই হাঁটতো। ঠিক আছে। হ্যাঁ, তো ওইটার যদি আপনি হাইকিং ধরেন বা ইয়ে করেন, তাহলে ওইটার সঙ্গে আমাদের এগুলো কিছুই না। ঠিক আছে। হ্যাঁ, এবং তারা ধরেন যে 8-9 মাসে যুদ্ধ করছে, তারা হাঁটার উপরে ছিল, তাদের ইয়েটা কিন্তু মানে অন্যরকম বিষয়। ঠিক আছে। তো এরকম আর কি মানে পাইছে আর কি। আমি আর থেকে জানি আপনার ইয়েতে ঠাকুরগাঁ কি দিনাজপুরের দিকে আমি আরেক মুক্তিযোদ্ধাকে পাইছিলাম, মানে আমাদের হোটেলে খাওয়াইছিল আর কি। ঠিক আছে। যখন দেখতেছে আমরা দুজন হাঁটতেছি, মানে এখন তো দেখা বোঝা যায় যে ব্যাগ ট্যাগ নিয়ে তো রাস্তায় কেউ হাঁটে না। ঠিক আছে। দুপুরে খাইতে বসছি, তখন ওই চাচা আমাদের খাওয়াইছে, তারপরে বলতেছিল যে বাবা তোমাদের দেখে আমাদের সেই 71-এর কথা মনে পড়তেছে যে আমরা কি কষ্ট করছি, তোমরা এখন মানে হাঁটতে পেরেছো, তো মানে তোমাদের যে কষ্ট তোমরা মানে আমি বুঝতেছি। ঠিক আছে। তো এটা একটা মজার বিষয় আর কি। ঠিক আছে। আর সাইকেলিং আর হাঁটার মধ্যে পার্থক্য, সাইকেলিং তো একটু জোরে চলে, সেই কারণে ধরেন লোকজনের সঙ্গে ইন্টারেক্ট একটু কম হয়, কিন্তু আবার ধরেন আমরা যেহেতু একা ছিলাম, লোকজন পাইলে আমি কথাবার্তা বলতাম, যেখানে থামতাম বা ইয়ে করতাম। কিন্তু হাঁটার সময় ধরেন আমি আমরা দুইজনে গল্প করতাম, কিন্তু পাশে লোকজন পাইলে আমরা তাদের সঙ্গে গল্প করতাম। হাঁটার সময় হলো আপনার বেশি হয় গল্প কথাবার্তা, এবং লোকজন বেশি ইয়া করে আর কি, সহযোগিতা বেশি করে। হাঁটাটা আসলে সবচেয়ে স্লো, ক্লাসিক্যাল যদি সেটা হচ্ছে হাঁটা। আপনারা যখন হাইকিং করেন তখন আসলে ওই সময়গুলো কিভাবে মেইনটেইন করেন, মানে কিভাবে খাবার, মানে কি খাবার খান, কিভাবে ঘুমটা মেইনটেইন করেন? আচ্ছা, সাইক্লিং বলেন হাঁটার বলেন দুইটাই মানে একই রকম জিনিস আমি মেইনটেইন করতাম। সেটা ভোরবেলা উঠে যাওয়া এবং সন্ধ্যার আগে শেষ করে ফেলা, চেষ্টা করা। তারপরে কিন্তু আপনার মানে একটু ঝামেলা হয় আর কি, থাকার জায়গা ম্যানেজ করা, এবং কোনো কারণে ধরেন খারাপ লাগতেছিল তো আমরা একটু বেশি রেস্ট নিলাম, ওগুলো আসলে মিলানো যায় না, কিন্তু একটা বেসিক প্ল্যান থাকতে হয় আর কি। ঠিক আছে। তো বেসিক প্ল্যান থাকার মধ্যে আমি চেষ্টা করতাম নর্মালি ভারী খাবার দিনের বেলা না খাইতে, অ্যাভয়েড করার জন্য। রুটি, পরোটা, ভাত খাইতাম না আমি, একদমই চেষ্টা করতাম না খাইতে। ভাত সবসময় রাতে খেতাম। ঠিক আছে। এবং হাঁটার মাঝখানে আমি যে দুইটা জিনিস সবসময় রাখি, এখনও রাখি,
খেজুর আর হলো ছোলা। আচ্ছা, ছোলা রাতেরবেলা ভিজিয়ে রাখতাম, সকালবেলা হয়ে যেত, মানে ভিজিয়ে করে ওটা ঠিক হয়ে যেত। এবং ধরেন খেজুর খুবই এনার্জেটিক একটা জিনিস, ঠিক আছে, এবং পেটে থাকে আর কি, এরকম একটা অবস্থা, এবং আপনার অনেক এনার্জি দেয়, এবং এটা আমার খুবই কাজে লাগে আর কি। মানে খাওয়ার কথা দিলাম, বেসিক আমি 2টার কথা বললাম আর কি, ঠিক আছে। আর প্রচুর পরিমাণ পানি খেতে হবে। হ্যাঁ, মানে এটা গরমে যান শীতে যান এই বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই, যেহেতু দীর্ঘ সময় পথে থাকতে হয় প্রচুর। এবং পানি খাওয়া মানে ধরেন আমাদের এখানে স্বাভাবিকভাবে যে একবার বসে 1 গ্লাস 2 গ্লাস খেয়ে ফেলাম এরকম না, কিছুক্ষণ পর পর গলা ভিজানো আর কি, গলা ভিজানো একটু পর পর একটু করা হয়, 3 লিটার ইয়েটা হয় আর কি। এবং ধরেন নিজের অ্যাবিলিটি সম্পর্কে জানা, এটা খুবই জরুরি। যেমন ধরেন আমরা হাঁটার আগে আমি ইস্তিয়াক আমরা চেষ্টা করতাম নিজের একা হোক দুজনে হোক, হাইটে আমরা দেখতাম আমরা কত ঘন্টায় কত কিলোমিটার যাইতে পারি, ওইটা দেখে আমরা সারাদিনের রুট প্ল্যান করতাম। এবং আগে তো আপনার গুগল এত ছিল না, গুগল আর্থ নামে একটা জিনিস ছিল, ওইটাতে আমরা ধরেন ম্যানুয়ালি মাপতাম আর কি, যে ওখানে কিছু এখন তো ডিটেল পাওয়া যায়, ছবি টবি সহ। তখন এত কিছু পাওয়া যেত না, তখন আমরা মেপে দেখতাম যে আমরা ধরেন দিনে কত 30-35 কিলোমিটার, আমাদের অ্যাবিলিটি আছে 50 কিলোমিটার, কিন্তু আমরা 50 কিলোমিটার হাঁটবো না, 30 থেকে 35 কিলোমিটার হাঁটবো, যাতে আমাদের এনার্জিটা ধরে রাখা যায় সবসময়। ধরেন 50 কিলোমিটার হাইটে এটা 3 দিন পরে যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তো আমার যেতে 1 মাস লাগবে মোটামুটি। আমাদের ধরেন 26 দিন লাগছিল তেঁতুলিয়া টেকনা ফাটা, 26 দিন, ঠিক আছে। তো ওই যদি টানা বেশি হাঁটি তাহলে ধরেন অসুস্থ হয়ে যেতে পারে, তখন পুরো ট্যুরটাই আমার নষ্ট হয়ে যেতে পারে। তো তার চাইতে বরং একটু কমায়া করা। সাইক্লিং আমি এর করছি, যেমন ধরেন আমার অ্যাবিলিটি আছে 120, আমি 65-70 বেশি চালাইতাম না, আমি এটা ধরে রাখতাম আর কি। ধরেন ভোরবেলা শুরু করতাম, দুপুরের মধ্যে সাইক্লিংটা আর কি শেষ করে ফেলতাম, শেষ করে একটু ঘুমাইতাম, বিকেলবেলা শহর ঘোরার জন্য বেরোতাম। আর হাঁটার বিষয়টা খুব ভোরবেলা 5টা-6টার দিকে আমরা বেরোতাম, চেষ্টা করতাম সন্ধ্যার আগে শেষ করে ফেলা, এবং গোসল টোসল করে রেস্ট নিয়ে পরে আশেপাশে বাজার টাজার ঘোরা, মানে লোকজনদের সঙ্গে কথাবার্তা বলা। থাকার জায়গাটা কিভাবে ম্যানেজ করতে? থাকার জায়গাটা 2 ভাবে ম্যানেজ হতো। একটা হলো ধরেন আপনার পরিচিত লোকজন, পরিচিত লোকজনের উপর নির্ভর করে যে এই জায়গায় যদি আমার থাকার জায়গা আমরা ধরেন 5 কিলোমিটার বেশি হাঁটলাম বা কম হাঁটলাম, এরকম জায়গায় যেতাম। অথবা ধরেন যদি বেশি দূরত্ব হয়, ধরেন 20 কিলোমিটার, তাহলে ধরেন এমন একটা বাজারে যে আমরা শেষ করতাম, শেষ করে তারপরে ধরেন আপনার কোনো একটা গাড়িতে বা ট্রান্সপোর্টের সাহায্য নিতাম, ওই জায়গায় চলে যেতাম, চলে যায় থাকা করে আবার ভোরবেলা আবার যে জায়গায় শেষ করেছি ওইখানে এসে আবার শুরু করতাম। আচ্ছা, ঠিক আছে। এইভাবে হইলো ধরেন আমাদের হাঁটার প্ল্যানগুলো হতো আর কি, বা কার্যক্রমগুলো চলতো। তো এর পরবর্তীতে আসলে কি বড় জার্নি আর করা হয়েছে সেরকম? আচ্ছা, বড় জার্নি বলতে আমি মূলত মানে হাঁটার মতো এরকম বড় জার্নি করা হয় না, কিন্তু সাইক্লিং তো আমি নিয়মিত করি, এখনো করি। সাইকেল নিয়ে ধরেন আমার ভারতে ঘুরতে যাওয়া হয়েছিল, আপনার বাংলাদেশে যেমন টেকনাফ থেকে তেঁতুলিয়া, ভারতেও যেমন একমাত্র ওই দিক থেকে আপনার থেকে শিলিগুড়ির ওই সাইড থেকে আমরা একদম বকখালি নামে একটা জায়গা আছে, ওইখানেও ধরেন টেকনাফ তেঁতুলিয়ার মতো একটা মানে পশ্চিমবঙ্গের এক মাথা থেকে আরেক মাথায় সাইক্লিং করছি, এরকম আছে। তারপরে মালয়েশিয়া গেলাম, মালয়েশিয়াতে আপনার মোটামুটি 8-10 দিনের একটা সাইক্লিং প্ল্যান ছিল। শ্রীলঙ্কা গেছে, শ্রীলঙ্কায় এরকম সাইক্লিং প্ল্যান। শ্রীলঙ্কা তো দ্বীপ, কলম্বো থেকে শুরু করে পুরোটা সমুদ্র ধরে আবার কলম্বোতে এসে শেষ করা, এরকম হয়েছে আর কি, ঠিক আছে। আর এছাড়া ধরেন টুকটাক যেমন আমরা ঢাকা থেকে সেন্ট মার্টিন নৌকায় যাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা 2009 ঢাকা থেকে সেন্ট মার্টিন নৌকায় গেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইটা আমার ইন্টারেস্টিং একটা জার্নি, ঠিক আছে, একটা মজার ছিল। ওইটা আমাদের 9 দিন লাগছিল, ঢাকার বুড়িগঙ্গা থেকে শুরু করছিলাম একদম সেন্ট মার্টিন পর্যন্ত আর কি, ঠিক আছে। এরকম আছে। তারপর আমরা মেরিন ড্রাইভ ধরেন আমরা সাইকেলিং, হাঁটা তো করলাম, স্কেটিংও করছি আমি থেকে আপনার কক্সবাজার, ঠিক আছে, স্কেটিং করছি। তো এই ধরনের টুকটাক আমার ধরেন অ্যাডভেঞ্চারের প্রতি আছে আর কি, ঠিক আছে। আপনি যে বলছিলেন যে ঢাকা থেকে সেন্ট মার্টিন নৌকায় ভ্রমণ, এটা তো মানে আমরা যদি চিন্তা করি, আমরা সাধারণত কক্সবাজার থেকেই এখন যাচ্ছে আর কি। হ্যাঁ, আগে ধরেন টেকনাফ থেকে যেত আর কি। জি। সো আপনার এই জার্নি নিয়ে যদি আমাকে একটু বলেন যে কেমন ছিল এই জার্নিটা আসলে? আচ্ছা, এইটার মতো মানে ইন্টারেস্টিং আর মজার মানে হইতে পারে না আর কি, ঠিক আছে। বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, একটা বিষয়, ঠিক আছে। আর এই টাইপের ভ্রমণ করাটা মানে আমার জানা মতে 2টা হইল কি আপনার হয়েছে। আচ্ছা, একটা হলো আমাদের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যে আমাদের সাঁতার হয়, বাংলা চ্যানেল, ওইটার আবিষ্কার তো ধরেন হামিদ ভাই, কাজী হামিদুল হক, তো ওনার আইডিয়া। তো উনি আসলে প্রথম আপনার ঢাকা থেকে সেন্ট মার্টিনের নৌকায় গেছিল আর কি, ঠিক আছে, গিয়েছে আসছে 2বার। তো ওনাদের টিমে যেমন মনা ভাই ছিল, তারপরে আপনার মুসা ইব্রাহিম ছিল, ঠিক আছে, ওনাদের একটা টিম ছিল। মুসা ভাই যদিও পুরোটা করে নাই, কিন্তু আপনার তারা এরকম
টিম পুরোটা সবাই করে নেই, ঠিক আছে। তো কিন্তু এই টিমটা গেছিল। পরে আরেকটা টিম আমাদের এখানে এখন মাউন্টেনিয়ারিং করে মুজিব ভাই আছে একজন, মুজিবুর রহমান, ঠিক আছে। তো উনি হলো গিয়ে আপনার সেন্ট মার্টিনে স্কুবা ডাইভিং এর করতো আর কি, কাজ করতো। তখন ওনার একটা নৌকা ছিল, নৌকা কিনছিল আপনার ভাটিয়ারি থেকে, ওইটা ঢাকায় আনছিল ডেকোরেশন করানোর জন্য। ডেকোরেশন করানোর পর আমাদের বড় ভাই আছে বাংলাদেশেরই টুটু ভাই, ওনাকে এসে রিকোয়েস্ট করছিল যে এটা একটু মানে সেন্ট মার্টিনে পাঠানোর জন্য। অর্থাৎ টেকনাফ পর্যন্ত আপনার এই ঢাকা থেকে আপনার যায় লবণের নৌকা যায়, টেকনাফ থেকে লবণ নিয়ে আসে, এগুলো ধরেন খালি আবার যায়, তো ওগুলোর মধ্যে বেঁধে দিলে এটা নিয়ে গেল আর কি, ছোট মানে ধরেন ওই লাইফ বোট বলে আর কি, জাহাজ ডুবে গেলে এক ধরনের কমলা কালারের লাইফ বোট আছে টাইটানিকের মধ্যে যেরকম দেখছেন ওরকম আর কি, ওইগুলো আর কি, ঠিক আছে। তো ওইটা ডেকোরেশন করে তখন বলতে এরকম পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা। তখন টুটু ভাইয়ের মাথার মধ্যে আসছে যে এটা তো আমরা চালাইও যেতে পারি, ঠিক আছে। এটা আপনার মুজিব ভাই ইয়াকে বলে হামিদ ভাই একবার গেছিল, তো এটা আমরা করতে পারি কিনা। তখন হলো আমাদের একটা টিম বানানো হলো, 8-9 জনের টিম। তখন হচ্ছে মাসুদ ভাই ছিল, এখানেও বাবু ভাই ছিল, বাবু ভাই ভিডিও টিডিও করছিল আর কি, ঠিক আছে। টুটু ভাই ছিল। তো আমাদের একটা 8-9 জনের টিম। তারপর আমাদের ট্রাভেলার্স অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা জামান রাহাত খান উনি ছিল। তো আমাদের এই টিমটা আর কি আমরা গেলাম, ঠিক আছে, যে প্ল্যান করে এখানে আপনার সদরঘাটের সোয়ারিঘাট থেকে শুরু করছি, আপনার 9 দিন লাগছে আপনার ইয়েতে সেন্ট মার্টিনে পৌঁছাইতে আর কি। এখানে একটা মজার একটা ঘটনা আছে। মজার ঘটনা কাজে আমাদের যে মাঝি নেওয়া হয়েছিল সে হলো চাঁদপুরের দিন ইসলাম, ঠিক আছে। তো সে হলো গিয়া যখন নৌকায় হচ্ছে তখন সে হলো গিয়া আপনার টুটু ভাইদের বলতেছিল যে এগুলো তার খুব মুখস্থ, কোনো বিষয় না সেন্ট মার্টিন নিয়ে যাওয়া, ঠিক আছে। তো উনি যেহেতু চাঁদপুরের লোকজন, প্রথম 2 দিন আমাদের চাঁদপুর পর্যন্ত ঠিক নিয়ে গেছে। এরপরে তো রাস্তা চিনে না, লোকজনদের জিজ্ঞেস করে কই এমনি এমনি যাবো, কেমনে যাবো। তো তারপর লোক আমরা আবিষ্কার করলাম এই লোক তো লোক ফটকা বাস, ঠিক আছে, তো আসলে কিছু জানে, নৌকা চালাইতে পারে কিন্তু আর কিছু জানে না, ঠিক আছে। তো তারপর হলো গা এরপরে হলো যে আমরা পড়লাম বিপদে যে এটা আমরা কেমনে কি করবো আর কি, কেমনে ম্যানেজ করবো। ওইখানে যায় ইনস্ট্যান্ট ঠিক হইলো যে আচ্ছা ঠিক আছে, এ তো আমাদের সঙ্গে থাকবেই, নৌকা টোকা চালাবে, আমরা হলাম গিয়া নতুন নতুন মাঝি নিব, মানে যে কতটুকু কি চেনে আর এটা চাঁদপুর থেকে আর কি। চাঁদপুরের পর থেকে একজনের নিলাম, সে ধরেন আমাদের সন্দ্বীপ পর্যন্ত নিয়ে যাবে। সে সন্দ্বীপের পর যাবে না, যেহেতু সে এই এলাকার লোকজন বা নোয়াখালী লক্ষ্মীপুরের লোকজন, ঠিক আছে। তো ঠিক আছে, তারা ওরকম টাকা দিয়ে আমরা সে আমাদের দিক চিনে নিয়ে যাবে। তখন তো জিপিএস টিপিএস এগুলো কিছু নাই আর কি, স্মার্টফোন বা এরকম খুবই স্মার্টফোন তখন ছিল না, বাটন ফোন ব্যবহার করতাম, ঠিক আছে। জিপিএস একটা ছিল কিন্তু তারপর আপনার ওইভাবে নেভিগেশন করা ছিল না, ঠিক আছে। তো যাই হোক, তো এরকম মাঝি পাল্টায়া আমরা মানে গেলাম আর কি। ধরেন সন্দ্বীপ পর্যন্ত একজন নিয়ে গেল, সন্দ্বীপ থেকে আপনার চিটাং পর্যন্ত একজন নিয়ে গেল, চিটাং আরেকজনকে নিলাম, হ্যাঁ আরেকজনকে নিলাম, সে আমাদের টেকনাফ পর্যন্ত নিয়ে গেছে। আর টেকনাফ থেকে সেন্ট মার্টিন মুজিব ভাই ছিল, উনি নিজেই চেনে, বললো ওইটা আমি চালাই নিয়ে যেতে পারবো, ঠিক আছে। এরকম ছিল। এবং ওইখানে ধরেন আমরা যে টিম মেম্বার করছি, আমাদের সারাদিন তো কোনো কাজ নাই, নৌকার মধ্যে বসে আছি আশেপাশের রোদের মধ্যে, বা শীতের সময় গেছিলাম, ভোরবেলা খুবই ঠান্ডা, আর ধরেন 11টা-12টার পর হলো এত রোদ, ঠিক আছে, মানে বসার মতো অবস্থা নাই এরকম আর কি। তো তখন হলো আমাদের এই 7-8 জনের মধ্যে আলাদা আলাদা ভাগ করে দেওয়া হলো কে কি করবে। একজন থালা বাসন ধুবে, আরেকজন লোক যেখানে আমরা নামবো ওখানে ধরেন বাজার করতে যাবে, ঠিক আছে। তারপরে আরেকজন লোক নৌকার তেল লাগে, তার কাজে লাগা নৌকার তেল জোগাড় করা। আর আমরা যে সিলিন্ডার নিয়ে গেছিলাম ওই গ্যাসে রান্না বান্না হইতো, ঠিক আছে। তো এইভাবে আর কি ধরেন কাজ ভাগাভাগি করে করতাম। আমরা সারাদিন হলে বইপত্র নিয়ে গেছিলাম, বাবু ভাই কিছু বই নিয়ে গেছিলাম, আমি নিয়ে গেছি, রাত ভাই নিয়ে গেছিলাম, সাথে বইপত্র পড়তাম, ওদের সঙ্গে গল্প করতাম, এভাবে আর কি গেছে সময় কাটতো। এবং আশেপাশের নদীমাতৃক যেই জিনিসগুলো দেখলাম, আপনার ধরেন বেদে যে বলে, ঠিক আছে, তাদের নৌকাতে জীবন, নৌকাতে মানে তাদের সঙ্গে টুকটাক কথাবার্তা যেখানে পাইতাম কথাবার্তা বলতাম। তো এগুলো খুব মজার ছিল আর কি। মানে আপনি এই যে সাইকেলিং থেকে শুরু করেছিলেন, সাইকেলিং, হাইকিং বা এই যে নৌকায় ভ্রমণ, আপনার সব জায়গায় একটা কমন বিষয় আছে যে মানুষকে জানা বা মানুষের গল্পগুলো শোনা, বিভিন্ন অঞ্চলের। আপনি একই সঙ্গে দেশের বাইরেও বেশ কিছু দেশে সাইকেলিং করেছেন। সব কিছু মিলিয়ে বৈচিত্র্য ধরনের আপনার মানে ভ্রমণ গল্প। আসলে মানে মন চাইছে আরও শুনতে, কিন্তু আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও দারুণ সব গল্প আপনার থেকে শুনবো সে আশা করছি। বন্ধু, ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।
Experience next-level illumination with Ray OmniTech's 40-watt tube light. Brighter, better, built to last.